হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইট্রন। আর আজকের আমাদের এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেন্সের অলরেডি একটা ভিডিও চলে এসেছে। সেখানে আমরা টেন্সের যেটা ফার্স্ট দুটো অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করেছি। তাছাড়াও আমরা টেন্স শেখার আগে যেটা আমাদের সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আমরা সেন্টেন্স নিয়েও কিন্তু আলোচনা করেছি। মূলত সেন্টেন্সের যে বেসিক স্ট্রাকচার, সেন্টেন্স কি কি জিনিস নিয়ে গঠিত হয় সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি, তাই না? তো সেন্টেন্সের যে মূল অংশ সেটা কিন্তু তিনটে জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব, আর একটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে? ভার্ব কি? ভার্ব তো আমরা আগে জেনেছি। ভার্ব হচ্ছে ক্রিয়া, অর্থাৎ ভার্ব হচ্ছে যে কোনো কাজ। এই কাজকে যদি আমি কে দিয়ে প্রশ্ন করি তাহলে আমি পেয়ে যাব সাবজেক্ট, এবং সাবজেক্ট এবং ভার্বের পর যেটুকু অংশ পড়ে থাকবে সেটা হচ্ছে অবজেক্ট, তাই তো? তাহলে এটা হচ্ছে সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার। আর আগের ভিডিওতে তাছাড়াও আমরা আলোচনা করেছিলাম কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে, তাই তো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মূল স্ট্রাকচার আমরা কি জেনেছিলাম? সাবজেক্ট হয় এক, তারপর একটা ভার্ব বসে, তারপর অবজেক্ট হয়, তাই তো? আচ্ছা, তারপর কি জেনেছিলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে, তাই তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়? সাবজেক্ট থাকে, তারপর একটা অক্সিলারি ভার্ব থাকে। অক্সিলারি ভার্ব কি তোমাদের যদি মনে না থাকে তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি। অ্যাম, ইজ, আর, হ্যাভ অথবা হ্যাজ, বা এর একটা পাস্ট ফর্ম হয় সেটা হচ্ছে হ্যাড, এবং অ্যাম ইজ আর এর হয় ওয়াজ বা ওয়্যার, তাই তো? এটা কি? এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হয়? সাবজেক্ট বসে, তারপরে একটা অক্সিলারি ভার্ব বসে, ঠিক আছে? আচ্ছা, তারপর কি বসে? তারপরে বসে যে মেইন ভার্ব, তার সাথে কি হয়? আইএনজি যোগ হয়, তাই তো? অক্সিলারি ভার্ব বসে, অক্সিলারি ভার্বের পর একটা মেইন ভার্ব বসে, তার সাথে কি হয়? আইএনজি যোগ করা হয়, এবং তারপরে যে অবজেক্টটুকু সেটুকু বসে যায়, তাই তো? আচ্ছা, এটা আমি একটা রিভিশন টাইপের করলাম। তো তোমরা যদি আরো ডিটেইলে জানতে চাও তাহলে প্রিভিয়াস এর টেন্সের যে ভিডিওটা সেটা দেখে কিন্তু তুমি একদম ডিটেইলে কিন্তু জেনে নেবে কি করে তুমি এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবে। ঠিক আছে? কি করে তুমি কোনটা কোন সেন্টেন্স, কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স অথবা কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স সেটা কিন্তু তুমি বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস আমাদের হয়ে গেছে। এবার আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। কি নিয়ে আলোচনা করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স মূলত সেই ক্ষেত্রে বসে যে ক্ষেত্রে কোনো একটা কাজ যেটা এই কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে কিন্তু যার ফল এখনো বর্তমান, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ জানার আগে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে সেন্টেন্স স্ট্রাকচার সেটা আমরা জেনে নেব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রথমে তো যে কোনো সেন্টেন্স তৈরি করার আগে সবার আগে কি বসে? সাবজেক্ট। তাহলে সবার আগে আমরা বসাবো সাবজেক্ট। তারপর হয় কি? তারপর বসে হ্যাভ অথবা হ্যাজ, ঠিক আছে? তারপর বসে কি? ভার্বের থার্ড ফর্ম, তাই না? ভার্বের মূলত তিনটে ফর্ম কিন্তু, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। এই ভার্বের থার্ড ফর্মগুলো আমরা কি করে বুঝবো কোনটা কোথায়? সেটা মূলত সমস্ত গ্রামার বইয়ে আমরা পেয়ে যাই, ঠিক আছে? একটা ভার্বের লিস্ট দেওয়া থাকে, সেখানে ভার্বের ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটেই ফর্ম দেওয়া থাকে। আচ্ছা, সাবজেক্ট, তারপর হ্যাভ অথবা হ্যাজ, তারপর ভার্বের থার্ড ফর্ম, এবং তারপর যেটুকু অবজেক্ট পড়ে থাকে
সেটুকু বসে যায়। ঠিক আছে? আচ্ছা, এবার আমি বলছি একটা উদাহরণ দিয়ে বুঝবো আমরা। ঠিক আছে? অর্থাৎ আমি যদি দেখি রাম বাড়ি অথবা স্কুল গিয়েছে, কি বলছে? রাম বাড়ি বা স্কুল যা ইচ্ছা, রাম গিয়েছে। ঠিক আছে? রাম যে গিয়েছে সেটা কিন্তু সে কাজটা কমপ্লিট করে ফেলেছে, রাম কিন্তু যাচ্ছে না, রাম অলরেডি চলে গেছে। এবং রাম চলে গিয়ে কোথায় আছে? রাম এখন স্কুলে আছে, তাই তো? রাম স্কুলে আছে অলরেডি, ও চলে গেছে, কাজটা হয়ে গেছে, কিন্তু যাওয়ার ফলে কি হয়েছে? এখনো স্কুলে আছে, অর্থাৎ কাজটা কিন্তু এখনো বর্তমান, তাই না? আচ্ছা, আর একটা হচ্ছে ইয়াছি বা ইয়াছে, ইয়াছি বা ইয়াছে যদি বোঝাই, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু পারফেক্ট টেন্স থাকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে আমরা যদি ট্রান্সলেট করি তাহলে কি আছে? রাম হ্যাজ, গিয়েছে, যাওয়া, গো, গো এর থার্ড ফর্ম কি হয়? গন। তাহলে কি হলো? রাম সাবজেক্ট, হ্যাভ অথবা হ্যাজ বসে গেল, তারপর কি হয়ে গেল? আমাদের ভার্বের যে থার্ড ফর্ম সেটা বসে গেল। আচ্ছা, এবার যেটা পড়ে থাকলো অবজেক্ট, অর্থাৎ স্কুলে গিয়েছে। তাহলে রাম হ্যাজ গন টু স্কুল, তাই তো? তাহলে রাম স্কুলে গিয়েছে। আচ্ছা, এবার আমি বলি হ্যাভ আর হ্যাজ। হ্যাভ বা হ্যাজ কোথায় বসবে? অনেকে এই জিনিসটা ভুল করে। হ্যাভ মূলত যদি প্লুরাল ফর্ম থাকে, যদি বহুবচন থাকে, বহুবচন বা প্লুরাল যদি থাকে, বহুবচন বা প্লুরাল যদি থাকে, তাহলে কিন্তু হ্যাভ বসে। আচ্ছা, আর এক বচন বা সিঙ্গুলার যদি থাকে তাহলে কিন্তু হ্যাজ বসে। কিন্তু এর মধ্যে একটা এক্সেপশন আছে, এক্সেপশনটা হচ্ছে আই। এক্সেপশনটা কি? আই। যখনই যেখানেই আই থাকুক না কেন, আয়ের পর অলওয়েজ হ্যাভই বসে। আই কি? আই মানে আমি, আমি কিন্তু সিঙ্গুলার নাম্বার, একজনকে বোঝাচ্ছে, কিন্তু আয়ের পর অলওয়েজ বসবে কি? হ্যাভ। ঠিক আছে? আচ্ছা, রাম, রাম যেহেতু একটা সিঙ্গুলার ফর্ম, ওই জন্য বসলো কিন্তু হ্যাজ। তাহলে রাম হ্যাজ গন টু স্কুল, অর্থাৎ রাম স্কুলে গিয়েছে। ঠিক আছে? প্রথমে সাবজেক্ট, হ্যাভ অথবা হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম, এবং রিমেনিং যেটা আমাদের অবজেক্ট করে থাকছে সেটা। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। এবার আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অনেক বড় নাম। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কোথায় ব্যবহার করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করব যখন কোনো একটা কাজ অতীতে শুরু হয়েছে কিন্তু এখনো চলছে বোঝাবে, সেটা বোঝাতে গেলে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। কোনো একটা কাজ শুরু হয়েছে কিন্তু এখনো চলছে, সেটার ক্ষেত্রে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ঠিক আছে? আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আবার উদাহরণের আগে আমরা এর যে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো মূলত প্রথমে হয় সাবজেক্ট, তারপর হয় হ্যাভ অথবা হ্যাজ, তারপর হয় বিন, ঠিক আছে, তারপর হয় ভার্বের সাথে আইএনজি যোগ, তারপর হয় অবজেক্ট, তাই তো? সাবজেক্ট, হ্যাভ অথবা হ্যাজ, তারপর বিন, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ আর অবজেক্ট। ঠিক আছে? এবার আমরা এটা একটা উদাহরণ দিয়ে বুঝবো।
যেমন আমরা লিখতে পারি যে রবি ছোটবেলা থেকেই এখানে থাকে, তাই তো? তাহলে রবি ছোটবেলাতে এখানে থাকতে এসেছিল, থাকতে শুরু করেছে, অর্থাৎ কাজটা সে আগে শুরু করেছিল কিন্তু এখনো কাজটা চলছে, অর্থাৎ সে এখনো থাকে। সেক্ষেত্রে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ওকে, তাহলে এটাকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে কি হবে? রবি, তারপর হ্যাভ হবে না হ্যাজ হবে? হ্যাঁ, হ্যাজ হবে, কারণ সিঙ্গুলার নাম্বার। তাহলে রবি হ্যাজ, তারপর একটা নতুন কি আসবে? বিন। রবি হ্যাজ বিন, তারপর কি? ভার্বের সাথে আইএনজি যোগ। রবি হ্যাজ বিন লিভিং here from childhood, অর্থাৎ রবি ছোটবেলা থেকে এখানে থাকে, তাই তো? আচ্ছা, আমি বলে রাখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিন্তু তিনটে শব্দ, অর্থাৎ ফর, ফ্রম আর সিন্স, এই তিনটে কিন্তু ফ্রিকুয়েন্টলি ব্যবহার হয়। ঠিক আছে? ফর, ফ্রম আর সিন্স। ঠিক আছে? ফর আর ফ্রম আমরা কখন ব্যবহার করব? যখন কোনো একটা টাইমের পিরিয়ডের কথা বলা হবে। ঠিক আছে? ধরো বলছে 1 সপ্তাহের জন্য, অথবা 1 ঘন্টার জন্য, 5 ঘন্টার জন্য হতে পারে, 6 ঘন্টার জন্য হতে পারে, 1 বছরের জন্য হতে পারে। ঠিক আছে? যখন একটা টাইম পিরিয়ডের কথা বলবে তখন কিন্তু ফর আর ফ্রম হবে। আর সিন্স মানে কি? যখন একটা নির্দিষ্ট টাইম থেকে শুরু হবে বোঝাবে, তখন কিন্তু সিন্স ব্যবহার হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের আমাদের এই ভিডিওতে আমরা কি কি শিখলাম? আজকের আমাদের এই ভিডিওতে আমরা শিখলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। ঠিক আছে? আচ্ছা, এবং আমাদের এই পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব পাস্ট টেন্স নিয়ে, পাস্ট টেন্সের যে বিভিন্ন অংশ সেগুলি নিয়ে। ঠিক আছে? তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।